আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এ তো একেবারে ক্ষমতা প্রদর্শন বিশ্বনাথ দা। গতকাল হুমকি দিয়েছিলেন যে একেবারে আগামীকাল মানে আজকের জন্য তিনি বন্ধ করে দেবেন, আবার বন্ধ করে দেখালেন। আমি বলছি একজন আইন প্রণেতা যিনি জনপ্রতিনিধি তিনি এটা করতে পারেন কিনা? একটা সাংবিধানিক সংস্থার সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে করা এসআইআর এর শুনানি তিনি বন্ধ করতে পারেন কিনা? উল্টো দিক থেকে এটাও প্রশ্ন থাকবে, এইটা তো তৃণমূল কংগ্রেসের তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, যেটা কমিশন দাবি করছে তার একটা নোটিফিকেশন জারি করুক বা একটা নির্দেশিকা লিখিত আকারে দিক যে এই রকম একটা এসআইআর শুনানিতে কোনো বিএলও থাকতে পারবে না। কেন কমিশনের তরফে সেটা লিখিত আকারে বা ডাইরেকশন আকারে বা আন্ডার পেন অ্যান্ড পেপার দেওয়া হচ্ছে না কমিশনের তরফে? এই ধোঁয়াশাটাই বা কেন? দেখো, অনেকগুলো প্রশ্ন আমি উত্তর দিতে চাইছি। সেটা হলো, ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার জন্য সাধারণ মানুষও কিন্তু সাফার হচ্ছে। ধরো 91 বছরের বৃদ্ধ, কেন তাকে শুনানিতে কেন্দ্রে যেতে হবে? কেন বাড়িতে এসআইআর এর কাগজপত্র নিতে আসবে না বা শুনানি হবে না? তুমি বলতে পারো কেন একজন মানুষকে মানে করে অ্যাম্বুলেন্স করে কেন শুনানিতে যেতে হবে? কেন তার বাড়িতে হবে না? যে ইলেকশন কমিশন নির্বাচনের সময় 60 মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেয়, সেই ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয় না বলতো? মানে শুনানিতে মানে বৃদ্ধ মানুষকে, অসুস্থ মানুষকে কেন বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সম্পূর্ণ করবে না? কিন্তু একই সাথে তোমায় বলতে চাই যে ইলেকশন কমিশনের ভুল ভ্রান্তি, ত্রুটি এবং পরিকল্পনাহীনতার পূর্ণ রাজনৈতিক সুবিধা কিন্তু তৃণমূল কংগ্রেস দিচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ব্যর্থতাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজনীতি করার সুযোগ পাচ্ছে। মানুষের দুর্দশা দূর করবার নাম করে যে ধরনের রাজনীতি করছে সেটা হলো আইনকে সঙ্গে নিয়ে চলা। সেই জন্য ইলেকশন কমিশনের অবজারভার আক্রান্ত কোথাও হচ্ছে, তো কোথাও যিনি আইন মানে কমিশন তৃণমূল কংগ্রেসকে একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে যেটার উপর তারা খেলতে পারে। আমি পরিষ্কার করে শুভ্র বলছি, এসআইআর এর ডে 1 থেকে ইলেকশন কমিশনের ব্যর্থতা বা তাদের পরিকল্পনার অভাব সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনের ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাস্তার রাজনীতি করবার সুযোগ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার ফলে পশ্চিমবাংলায় রুটি রোজগারের যে মানে ইস্যু, দুর্নীতির ইস্যু, সবকিছুকে কার্পেটের তলে রেখে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য এসআইআর এর থেকে 1 ইঞ্চি ওরা নড়তে চাইছে না। এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তার কর্মী সমর্থকদেরকে রাস্তায় নামাচ্ছেন, বিরোধিতা করাচ্ছেন। মানে এবং তুমি যদি লক্ষ্য করে থাকো যে এসআইআর এর এই পর্বের যে মুসল পর্ব চলছে, যে বহু জায়গায় শুনানি বন্ধ করছে, এর পেছনে কিন্তু কারণটা হলো এই যে তলে তলে কিন্তু সমস্ত নাম তুলে দিচ্ছে। অর্থাৎ একদিকে অশান্তি আমার নেতারা করবে, আর আরেকদিকে কিন্তু বিডি অফিসে যে নামগুলো তোলার কথা ছিল না সেই নামগুলো তুলে ফেলতে হবে। ফলে এটা হলো অনেকটা হলো যে মানে একদম বিশ্বনাথদা যেটা বলতে চাইছেন যে এসআইআর নিয়ে খেলার জন্য একদম নির্বাচন কমিশনই তৃণমূলকে সেই জমিটা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ শঙ্কু, মানে যেটা বিশ্বনাথদা বলছেন যে এসআইআর নিয়ে যে তোমরা এত কথা বলছো সেখানে তোমাদের কিছু লাভ হচ্ছে না, উল্টে লাভটা হচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের। দেখুন, আমি প্রথমেই বিশ্বনাথদাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, উনি একটু আপডেটেড নন। ইলেকশন কমিশন ইতিমধ্যেই যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য একটা নোটিফিকেশন ইস্যু করেছেন, কিন্তু তারপরেও তো আজকে সেই ছবি ধরা পড়েছে শঙ্কু। না, বিশ্বনাথদা হয়ে গেছেন আপডেট, আমি জানতাম। সেটা 85 ঊর্ধ্বদের জন্য বলেছেন। হ্যাঁ, তো 85 ঊর্ধ্বদের জন্যই করেছেন। তার থেকে নিচেও যদি খুব জরুরি কারোর আবেদন থাকে সেটাও এন্টারটেইন করবে ইলেকশন কমিশন। সেরকম আমাদের তো দুদিন পরে করেছে। আগে হলো তো আর এই হয়রানির ছবিগুলো দেখতে হতো না আমাদের। একদম ঠিক, এই ইলেকশন কমিশনের আমি লোক নই, আমাকে কেন বকা দিচ্ছেন? আমি কি জানি? আমি ইলেকশন কমিশনের লোক নই, আমার উপর রাখবেন না। শুনুন না, আচ্ছা শুনুন না, রাখবেন না, শুনুন না, আমার বক্তব্যটা খুব স্পষ্টভাবে শুনুন। প্রথম কথা হচ্ছে, ইলেকশন কমিশন কি ভুলভ্রান্তি করলো না করলো, আমি তো এমন স্টেক হোল্ডার, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্টটা কোথায়? আমার ইন্টারেস্ট হচ্ছে আমার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, এটা আমার ইন্টারেস্ট নয়। আমার ইন্টারেস্ট যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য একটা ক্লিয়ার। শঙ্কু, তুমি কেন ইন্টারেস্টেড হবে না? আমি বলছি যদি ইলেকশনের রোল অবজারভার গিয়ে আক্রান্ত হন, তোমার সেটা ইন্টারেস্টের বিষয় নয়। শুনলেন না? তোমার নেতা শুভেন্দু অধিকারী তিনি কমিশনকে গিয়ে কথাটা বলছেন, আপনি কিভাবে? না, কেন রিঅ্যাক্ট করব না? আমার বক্তব্য কি? ইলেকশন কমিশন তার কাজ সুষ্ঠুভাবে না করলে অবশ্যই রিঅ্যাক্ট করা উচিত। আমার প্রশ্নটার উত্তরটা শুনুন।
আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, আমাদের লাভ ক্ষতি দেখে আমরা চাই না ইলেকশন কমিশন প্রসেস করুক। ইলেকশন কমিশন বেআইনি ভোটার বাদ দিক, তাতে আমার লাভ হোক ক্ষতি হোক এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, এটা 1 নম্বর। আর 2 নম্বর, আমি আরও এক ধাপ এগোতে চাই। আমি চাই যে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত অসিত মজুমদারকে গ্রেপ্তার করেনি কেন? আমি জানতে চাই যে মুরুগানকে আক্রমণ করেছিল তাকে অ্যারেস্ট করে গোপনে রাত্রিবেলা থানা থেকে ছেড়ে দিয়েছে কেন? আমি জানতে চাই। এতে তো সরাসরি এরা ইনভলভ, সরাসরি তৃণমূল কংগ্রেস ইনভলভ। আমার পাল্টা প্রশ্ন থাকবে, নিঃসন্দেহে তার উত্তর তন্ময় ঘোষ দেবে, কিন্তু আমার প্রশ্ন থাকবে, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, ডেডলাইন দিয়ে একেবারে ঘেরাওয়ের হুঁশিয়ারি আছে। আমি বলছি এই একই দাবি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কেন যাচ্ছে না কমিশনের কাছে? এই রকম যে প্রেশার তৃণমূল কংগ্রেসের তরফে চেষ্টা করা হচ্ছে কমিশনের উপর তৈরি করার, সেইটা রাজ্য বিজেপির তরফে কি সমানভাবে চেষ্টা করা হচ্ছে যখন এইরকম পরপর ঘটনা ঘটছে? কিন্তু আমি বলছি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কতটা অসহযোগিতার পথে হাঁটছে। সি মুরুগানের ছবি, গতকাল আক্রান্ত হয়েছিলেন, তার গাড়িতে একেবারে তার যে ডোর লক ভেঙে দেওয়া হয়েছিল সেই ছবি দর্শকদের সামনে দিয়েছি। এবার সেইখানে একটা রিপোর্ট, পর্যবেক্ষক রিপোর্টটা দিয়েছেন, কি রয়েছে রিপোর্ট আমি সংক্ষেপে বলে তারপর তন্ময় ঘোষের কাছে আসবো। সেখানে বলা হচ্ছে রিপোর্টে যে এসপি এবং ডিএম তারা জানতেন, তারপরেও কোনো নিরাপত্তা দেওয়া হয়নি কেন প্রশ্ন তোলা হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় ঢুকতে গেলে একজন আইএস আধিকারিককে বিশেষ অনুমতি নিতে হবে কেন? কনস্টিটিউশনাল অথরিটি, তাকে ঢুকতে গেলে অন্য লোকের দয়াটা কেন লাগবে? এই ছবিটা টাইম অ্যান্ড এগেন দেখতে হচ্ছে কেন? রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন অসহযোগিতার পথে কেন হাঁটবে তন্ময়? এই যে রাজ্য সরকার অসহযোগিতার পথে হাঁটছে বলছে, এটা ঠিক না। না, এই দেখো, তুমি যখন বলেছো আমি বলিনি। অসহযোগিতাটা কে করছে? তৃণমূল কংগ্রেস। তাহলে তুমি পুরোটা বলবে, আমি বলে দিই। এখন বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভের সঞ্চারের ফলে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভ দেখাবে। সঙ্গত কারণ আছে। বিশেষভাবে সক্ষম বয়স্ক মানুষ এই তোমাদের চ্যানেলে ক্রমাগত আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বিক্ষোভ স্বাভাবিক, ক্ষোভ থাকবে, এবং এখানে দাঁড়িয়ে যে মানুষ ক্ষোভ দেখিয়েছে তারপরে আইনি পদক্ষেপ যা নেওয়া তা নেওয়া হবে। এখানে অবজারভার যা রিপোর্ট দেওয়া হচ্ছে সেটা তো তোমাকে বলবে না। তোমার বক্তব্য থাকলে তুমি আদালতে যাও, কথায় তো আদালতে যাও, কথায় তো আদালতে যাও। যাচ্ছ না কেন? তোমরা নির্বাচন কমিশনে যাচ্ছ না কেন? কারণ মানুষের সঙ্গে নেই। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে বলে মানুষের অসুবিধা হলে তৃণমূল কংগ্রেস হাজারবার কথা বলবে, লক্ষ্যবার কথা বলবে। আরো একটা চক্রান্তের কথা আমি বলছি, একটা চক্রান্তের কথা আমি বলছি, বলতেই দেবে না। আমি বলছি যে এই যে বিএলএ 2দের থাকতে দেওয়া হবে না বলে নিদান দেওয়া হয়েছে, এখন 1,33,00,000 লোকের নাম নাকি আমরা জানতে পারছি যে ডাকা হয়েছে, কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে যাদেরকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাদেরকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে তাদের থেকে যে ডকুমেন্ট নেওয়া হচ্ছে তার কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। এইবার সেই লোকটি বাইরে বেরিয়ে আসার পর ধরে নাও তর্কের খাতিরে ওই ডকুমেন্টগুলো যদি ছিঁড়ে ফেলে দিয়ে তার নামটা বাদ চলে যায়, তাহলে এই লোকটার প্রমাণ করার আর কোনো জায়গা থাকবে না, কেস করতে হবে। ততদিনে নির্বাচন হয়ে যাবে বিজেপি। আমি শেষ করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি বিএলএ 2দের ওখানে থাকতে হবে, এবং সেটা সব দলের। ভাই, তোমার দলের থাকার জন্য বলছি, কিন্তু তোমরা তো মানুষের রাজনীতি করো, কারণ তোমাদের মানুষ নেই। তোমরা চাও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 1 কোটি নাম বাদ দিতে, সেই জন্য তোমরা লজিক্যালি এই দাবিটা একদম এই এসআইআর নিয়ে যেরকম আলোচনা চলছে, এখানে এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের সরব হয়েছেন। একেবারে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি নিশানা করেছেন, পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। এসআইআর এর শুনানি পর্ব চলছে। হিয়ারিং এ বিএলএদের থাকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। বয়স্ক অসুস্থদের হিয়ারিং এ ডাক পড়ার হয়রানির অভিযোগ ঘিরেও চরমে উঠেছে চাপানোতর। এই আবহে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে
ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। देखिए, ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি ভাবছেন, এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। তিলক মার্গ বলে একটা রাস্তা আছে দিল্লিতে, তার ঠিক বাঁ পাশেই হচ্ছে দেশের সুপ্রিম কোর্ট। অভিষেক মনু সিংভির মতন লোক আছেন, জনগণের টাকায় যিনি তাদেরকে ফিস দেন, তাহলে তাকে নিয়ে একটা মামলা করিয়ে দিন। এত মুখে এত বলার কি আছে, এই হচ্ছে তাই হচ্ছে, আমরা তো চাইছি প্রশাসনিকভাবে মমতা একটা মামলা করুন। এসআইআর আবহে ক্রমেই নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। একেবারে বিভাজনের ধর্ম, বিভাজনের রাজনীতি করছো তোমরা, আর সেখানে তিনি প্যাটিস কাণ্ডের প্রসঙ্গ তুলেছেন। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই যে ধর্মের রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস করছে। আপনি কি হঠাৎ করে মন্দির বানাতে গেছেন? আপনি দুর্গা মন্দির যেখানে বানাবেন বলেছিলেন সেখানে বানালেন না কেন? ধর্মীয়করণের জন্যই তো। কেউ আপনাকে বাধা দিল ধর্মীয়করণে, তো তাই ওখান থেকে শিফট করিয়ে দিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাটিস কাণ্ডের কথা বলছেন, কিন্তু ফ্যাক্টটা তো একবার বলছেন না। উনি একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে হিন্দু বিরোধিতা করলেই আপনি সেকুলার, হিন্দুর হয়ে কথা বললেই আছেন আপনি সাম্প্রদায়িক। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। ভাই, প্যাটিস কাণ্ডে কেউ প্যাটিস বিক্রি করলো কি করলো না এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা ধর্মপ্রাণ হিন্দু, আমি উপোস করে থাকি, আমি নিরামিষ খাই, আমি গিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করেছি যে ভাই আপনি বলুন এটা নিরামিষ কিনা, ও বলেছে হ্যাঁ নিরামিষ। তারপর দেখা যাচ্ছে তাতে চিকেন, তারপর দুজনের মধ্যে একটা কনফ্রন্টেশনের ডিফারেন্সেস হয়েছে, আপনি গিয়ে অ্যাকশন নিয়েছেন। আর একের পর এক হিন্দু যখন মারা যাচ্ছে, আজকে কেটে ভাসিয়ে দিল তার বাবা আর ছেলেকে, তার আসামিদেরকে আপনি আজকে যাবজ্জীবন করে রেখে দিলেন, বাঁচিয়ে রেখে দিলেন, ফাঁসি দিতে পারলেন না। আমি বলছি তোমার বক্তব্যের পাশে অভিজিৎ গাঙ্গুলি বক্তব্যটা সমানভাবে রাখছো? হ্যাঁ রাখুন। অভিজিৎ বাবুর বক্তব্য কি বলেছেন উনি যে কথাটা বলেছেন প্যাটিস বিক্রেতার প্যাটিস বিক্রি নিয়ে বলেছেন, উনি তো ফ্যাক্ট জানেন না। আমাদের কাছে ভিডিও আছে, দেখুন, তাতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে ধর্মপ্রাণ মানুষ সারাদিন উপোস করে গেছেন। আমার প্রশ্ন, আপনি পুলিশ প্রশাসনে আছেন, আপনি কেন আগে প্রিভেন্টিভ মেজার্স নেননি? আপনি জানেন না অন্য কোন ধর্মের ধর্মীয় আচার স্থলে এই ধরনের তাদের ধর্মবিরোধী কোন ক্যাম্পেইন হলে সামলাতে পারতেন? আমি এখানে তন্ময় ঘোষের কাছে আসবো। আমি বলছি কোনখানে হচ্ছে এই দুর্গা অঙ্গন, সেটা কোনখানে হচ্ছে? নিউ টাউন, যেটা একটা আইটি হাব, যেখানে শিল্পের সমূহ সম্ভাবনার সুযোগ রয়েছে, সেখানে একটা দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে। এরপরে ধরুন শিলিগুড়িতে মহাকাল মন্দির, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে গিয়ে তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কৌস্তবদের অভিযোগ হচ্ছে সেইটা 700 কোটি টাকার একটা জমি, যেটা এসজেডিএ যদি পেত সেখানে একটা শিল্পের বিরাট সম্ভাবনা ছিল, সেই টাকা তার জন্য রাখা হয়েছিল। শিল্প তো হয়নি, উল্টে সেখানে গিয়ে মন্দির হচ্ছে 1 টাকায় দিয়ে দেওয়া হয়েছে ট্রাস্টকে। মানে সরকারি টাকায় পুরোটা হচ্ছে, ধর্মচর্চা হচ্ছে। শিল্পের জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা জমিকে ম্যাপিং করে রাখা আছে। শিল্পের জন্য কোথাও জমি, আচ্ছা জোয়ার এসছে কিনা তাহলে একটা তথ্য দিই। আমি শঙ্কুকে থামালাম। তন্ময় ঘোষ সময়টা বলেছো, এবার অনেক হয়েছে, এবার একটু দাঁড়াও। তুমি শিল্পের কথা বললে, আমি শিল্পের তাহলে একটা উদাহরণ দিই। শিল্পে এমএসএমইতে 2011-র তুলনায় এই 2025-এ সেখানে
90 গুণ আর নাম বলো না, একটা 90 শিল্প গুণ প্রতিষ্ঠান MSME এসেছে। বেড়েছে এবং একটা 1 কোটি শিল্প প্রতিষ্ঠানের 35 নাম লক্ষ বলুন যেটা এসেছে। কর্মসংস্থান হয়েছে, তার মধ্যে আরে 45 লক্ষ দুর্গাঙ্গন করেছেন, মহিলা। ভালো করেছেন, কত জগন্নাথ মন্দির কর্মসংস্থান করেছেন, হয়েছে? শঙ্কু, কত শঙ্কু কর্মসংস্থান থামাচ্ছি, হয়েছে? একটু তুমি একটু একটা আমাদেরকে বলতে শোটা দিতে ধরে হবে। নিজের কোনো কথা না থাকলে বলো না, আরে কিন্তু কাকু, অন্যের শিল্পের কথা নাম সবাই বলে যদি দিন। বলো তাহলে তো আর কথাটাই হবে না, তাহলে তো তন্ময় শেষ করো, আমি শঙ্কুকে থামাচ্ছি। হ্যাঁ, শোটাতে তন্ময় তুমি শেষ করে করো। দাও। এবার বক্তব্য হচ্ছে জমি যেখানে শিল্পের জন্য সেটা রাখা আছে, সুতরাং এই যে শুভেন্দু অধিকারী একটা টুইট করে দিয়েছেন যে শিল্পের জন্য জমি নিয়ে নেওয়া হয়েছে, এইটা দেখে সবাই লাফাতে শুরু করার কোনো কারণ ঘটেনি। আর মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি নিয়ে বিজেপির থেকে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকে জ্ঞান শুনতে হবে না, কারণ বাবরি মসজিদ ভেঙে 1992 সালে যে ঘটনা ঘটিয়েছে তারপর থেকে ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতিটাই বদলে দিয়েছে। আর কাটিস কাণ্ড নিয়ে বলছে এই যে মানুষের খাবার ফ্রিজ খুলে খাবার দেখে মানুষকে কুপিয়ে মারা, এই রাজনীতি কে করেছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সংসদের মতো লোকজন। মানে তন্ময় ঘোষ শিল্পের কথা বলছেন যে কিন্তু গত 15 বছরে কটা বড় শিল্প এসছে আমাদের জানা নেই, কত কর্মসংস্থান হয়েছে আমাদের জানা নেই, কিন্তু আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, মেধাবী ছেলে মেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে, এই উদাহরণটাও তো রয়েছে, কিন্তু মন্দির মসজিদ হচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। বেশ, কৌস্তব চট্টোপাধ্যায়। শ্রমিক কিন্তু শুধু আজকে পরিযায়ী নয়, আজকে ছাত্ররাও পরিযায়ী হয়ে যাচ্ছে। আমি বলছি একটা সেফটি পিনের কারখানা করেছে, 26,000 সেফটি পিন, চাকরি চলে সেফটি পিন, গেছে। হ্যাঁ বলি তো, সেফটি পিনের কারখানা করেছে। আচ্ছা সেফটি পিনের তো দুটো পিন আছে, ছেড়ে দিন, একটা পিন, একটা আলপিনের কারখানা করেছে, কিছুই করেননি। শিলিগুড়িতে যে শিল্প তালুক করার জন্য জমি, সেটা করলেন মহাকালের মন্দির। জগন্নাথের মন্দির করলেন পশ্চিমবাংলায়, দীঘাতে কার টাকায়? আমার আপনার ট্যাক্সের করের টাকায়। মানুষের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন নাকি? মানুষের কাছে গণভোট নিতে করতে পারতেন তো। একদল হচ্ছে নামিয়ে দিল একজনকে হচ্ছে ওখানে মসজিদ করার জন্য। এটা কথা, আমাদের কথা হচ্ছে, কিন্তু আপনি জ্যোতিবাবুকে দেখেছেন কোনোদিন ফেস টু ফেস করে নামাজ পড়তে? বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দেখেছেন দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন? কোনোদিন দেখেননি। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, মন্দির মসজিদ উপাসনা এসব তো থাকবে, মানুষ মসজিদে গিয়ে করবে, মন্দিরে গিয়ে করবে, নিজের বাড়িতে করবে। সরকারের কাজ হচ্ছে চাকরি, কাজ, কর্মসংস্থানের সুযোগ, আগামী দিনের ভবিষ্যৎকে যাতে ছেলেমেয়েরা চাকরি পায়, কলকারখানা, ভারী শিল্প, তার ব্যবস্থা করা। আমি উল্টো যুক্তিটা দিই। এইটা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে যেখানে যেখানে ধরো দুর্গা অঙ্গন বলতে পারো বা জগন্নাথ মন্দির বলতে পারো বা এখানে সেখানে তো একটা পর্যটন, সেখানে বুস্ট আপ হবে, সেখানে আরো বেশি মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, অর্থনীতির চাকাও তো সেখানে গতি পাবে। পর্যটন বুস্ট আপের জন্য একটা মন্দির করতে হবে, তার কি দরকার আছে? সেখানে অন্য অনেক কিছু করা যেত। মন্দির করার কি প্রয়োজন? শিল্প তালুকের জমির জন্য শিলিগুড়িতে নতুন করে কি পর্যটন করতে চাইছেন? কি পর্যটন হবে ওখানে? শিল্প তালুকে শিলিগুড়িতে এমনি পর্যটন কেন্দ্র, এমনি দার্জিলিং ওখানে পর্যটন, কালিম্পং পর্যটন কেন্দ্র, ওখানে শিল্প তালুকের জমিটা দিয়ে দিলেন কেন? এই যে কম্পিটিটিভ কমিউনালিজম, তুমি হনুমান জয়ন্তী করবে তাহলে আমি রামনবমী করবো, আমি রামনবমী করবো তুমি হনুমান জয়ন্তী করবে। ঠিক রামনবমীর মিছিলটা পারমিশন দেওয়া হবে মসজিদের সামনে থেকে বা মসজিদের শুরুতে শেষ করার বা শুরু করার। কেন? তৃণমূল এই কথাটা বিজেপি 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 বলতে থাকবে, তাহলে যাতে 30% ভোটটা তৃণমূলের পক্ষে আসে। আমরা এটার বিরুদ্ধে। আমরা বলছি লড়াই হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের, যে মানুষের কিছু নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, রুটি রুজির সমস্যা, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, সাধারণ কর্মচারীরা তার ডিএ পাচ্ছেন না, মুখ্যমন্ত্রী বলছেন কুকুরের মতো ঘেঘেউ করবে না, সাধারণ গরিব মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই, গ্রামগুলোর কি অবস্থা। সেইখানে হিন্দু মুসলমান করলে একদল হিন্দু সাজ্যে, একদল সব হিন্দুদের ভোট একজোট করার চেষ্টা করছে, আরেক দল সমস্ত মুসলমানদের ভোট একত্র করার চেষ্টা করছে। এটা অত্যন্ত খারাপ। বেশ আমি বলছি এই সম্ভাবনা, ধর্ম নিয়ে যখন চর্চা, ধর্ম নিয়ে যখন ভাগাভাগির অভিযোগ এবং পাল্টা অভিযোগ আসছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে হুমায়ুন কবিরের ভূমিকা। তার কারণ হুমায়ুন কবির একেবারে স্পষ্ট, গতকালই তিনি বলেছিলেন যে আমি তো মোল্লাদের নেতা সাজবই। আজকে রীতিমতন আরেকটা তিনি সম্ভাবনার জন্ম দিচ্ছেন, যখন তিনি 2026-এর ফলাফলে 1 নম্বরে বিজেপিকে রাখছেন, 2 নম্বরে তার নিজের দল জনতা উন্নয়ন পার্টিকে রাখছেন এবং 3 নম্বরে তৃণমূল কংগ্রেসকে রাখছেন, এবং তিনি বলছেন যে ক্ষমতায় কে আসবে, মুখ্যমন্ত্রী কে হবে, তার জন্য কিং মেকার কার্যত তিনি এবং তার দল হবে। বড় বিষয়, 10 লক্ষ লোক নিয়ে জানুয়ারি মাসের শেষে ব্রিগেড ভরাবার হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন দেখান। দুর্গায়ন মন্দির করার জন্য যেটা শিলান্যাস করেছেন বা টেন্ডার হিডকোকে দিয়ে করিয়েছেন, আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব আর্লি
10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। কারা বলেছিলেন 2021-এ যে ইসকে বার 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবার 100 আটকে যাবে। বাংলার উন্নয়নে যারা আমাদের সঙ্গে, আমাদের যা যা এজেন্ডা, সেই এজেন্ডা যারা কমপ্লিটলি হেল্প করবে তাদের আমার কাছে অচ্ছুত কেউ নেই। নিশ্চয়, আমি তো বললাম তো তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকের সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমাদের কাছে বিস্ময়ের হচ্ছে যে 22শে ডিসেম্বর জন্ম নেওয়া একটা পার্টি 1 মাসের মধ্যে লক্ষ লক্ষ লোক দিয়ে ব্রিগেড ভরিয়ে দেবে, এতটাই আত্মবিশ্বাসী যে 3 নম্বরে নামিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে। সত্যি কথার কথা নাকি এর পেছনে সত্যি রাজনীতির কোনো অঙ্ক রয়েছে? উনি যে বক্তব্যটা রাখছেন ওটা কিন্তু উনার যে কনস্টিটুয়েন্সি অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক, সেই দিকে তাকিয়েই উনি এই কথাগুলো বলছেন। এই মুহূর্তে দল ল্যান্ডেড কেবল হয়েছে, এখনো জেলা কমিটিগুলো তৈরি হয়নি, এখনো ব্লক কমিটি তৈরি হয়নি, এমন কোনো বড় নেতা আসেনি। কিন্তু তিনি তার মতন করে কিং মেকার বা প্রভাবশালী হবেন, নির্বাচনের পরে মুসলমানরাই সরকার গঠন করবে, এই বার্তাটা যত তিনি দিতে পারবেন ততই তিনি মুসলমানদের সমর্থন আদায় করতে পারেন এবং বড় সমাবেশ করবেন। এই আশা ভরসার মধ্য দিয়ে তিনি কিন্তু মুসলমানদের মধ্যে প্রত্যয় তৈরি করতে চাইছেন। এটা রাজনীতির কৌশল হিসাবেই আমি দেখতে চাইছি। একই সাথে জাস্ট একটা কথা বলবো, আজকে অমিত শাহ বলছিলেন 15ই এপ্রিল বিজেপি গভর্নমেন্ট হবে। অমিত শাহ আজকে প্রেস কনফারেন্স বলছেন 15ই এপ্রিল বিজেপির গভর্নমেন্ট হবে। তার মানে কি এবার এসআইআর এর পরে মাত্র 2 বা 1টা ফেজের মধ্যেই নির্বাচন হবে? আর খ হলো যে শেষ, তাহলে 15 এপ্রিলের মধ্যেই পুরোপুরি মানে ইলেকশন পর্ব শেষ হয়ে যাবে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিরাট ভূমিকা থাকে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার প্রশ্নে। তাহলে অমিত শাহ যে ইঙ্গিত করলেন, তাহলে কি এবার 1 দফা ভোট হচ্ছে? সেটা হলে নিঃসন্দেহে আরেকটা নজিরবিহীন হবে, কারণ পশ্চিমবঙ্গে 8 দফা পর্যন্ত ভোট আমরা দেখেছি। ফলে এবার কি হতে চলেছে নিঃসন্দেহে কৌতূহলের বিষয়। একটা ডেডলাইন তো নিঃসন্দেহে অমিত শাহ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রবল রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এসআইআর সময়ে শেষ করে চূড়ান্ত ভোটার লিস্ট বের করে সবটা ওই সময়ের মধ্যে করা সম্ভব কিনা রবীন্দ্রনাথ? না, এটাই হচ্ছে ব্যাপার। উনি যে বললেন 15ই এপ্রিল, এটা উনি কিভাবে বললেন? ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত মানে অমিত শাহজিকে অনেকেই বলেন, মানে দলের বাইরে দলের ভিতরে অনেকেই বলেন যে তিনি হচ্ছেন চাণক্য। তিনি এটা একটা আলিবাই হিসেবেও রাখতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি, এসআইআর করে শেষ পর্যন্ত 5ই মের মধ্যে যদি ঠিক না হয়, তাহলে 172 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। তোমার মাথায় কোন স্ট্র্যাটেজি ঘুরছে নোবডি নোজ। অর্থাৎ এসআইআরটা ঠিক সময়ে শেষ করে এটা হবে। আমার কথা হচ্ছে, আজকে যা কচু আর ঘেঁচুর লড়াই শুনলাম, মন্দির মসজিদের যে লড়াই হলো, ধর্ম নিয়ে যে লড়াই হচ্ছে, এতে মানুষের সমাধান হবে না। মানুষের রুটি রুজি কর্মসংস্থান, তার বিকল্প অল্টারনেটিভের ব্যবস্থা করতে হবে। যে ধর্মের নামে যা হচ্ছে, পশ্চিমবাংলা কিন্তু আগামী দিনে খুব খারাপ জায়গায় যাবে। না, দেখুন, আমি মনে করি না যে রাষ্ট্রপতির শাসনের কোনো ভাবনা চিন্তা কেন্দ্রের আছে, তাহলে তারা অনেকদিন আগেই করতে পারতো। ওরা চাইছে যে এসআইআর প্রক্রিয়াটা সঠিকভাবে সঠিক সময় হোক, যাতে করে মানে ভোটার তালিকা নির্ভুল থাকুক। বিজেপি ভাবছে এই বাংলাকে এইভাবে দখল করবে হামলা করে, কিন্তু তাদের মাথায় রাখা উচিত এই বাংলা যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা, যারা শুধুমাত্র ভালোবাসা এবং প্রেমের কথা বলে, ঠিক কানাইলাল দত্তের বাংলা। কানাইলাল দত্তকে মাথায় রাখা উচিত। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, এবং তাই বিরোধী নেত্রী হিসেবে যা করা দরকার। আমি বলছি, এই নির্বাচনী আবহে, এসআইআর এর আবহে রাজনৈতিক চাপানুতর থাকবে, ওয়ার অফ ওয়ার্ডস, বাকযুদ্ধ থাকবে, কোনো সংশয় নেই। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, এসআইআরটা স্বচ্ছভাবে হোক, স্বচ্ছ ভোটার তালিকা হোক, যার ভিত্তিতে অবাধ ভোটের সুযোগ যেন প্রত্যেক ভোটার পান। আমি শুধু এই আশাটা রেখে আলোচনা শেষ করব। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুন এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।